4 দিনের সফরে যুক্তরাজ্যে গেলেন প্রধান উপদেষ্টা। গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, সাক্ষাৎ করবেন তারেক রহমান। বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আজ, চলবে 10 জুলাই পর্যন্ত। বাংলাদেশ ও সৌদি বিমানে ফিরবেন 87,157 হাজি। বোয়ারি পোর্টে কোটি কোটি টাকা হাতিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা। মাসোহারা আদায় সহ নানা অভিযোগ। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন, একদিনে 250 মিটার ধস। আতঙ্কে বাসস্থান সরাচ্ছেন স্থানীয়রা। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমাতে 700 মেরিন সেনা মোতায়েন, দফায় দফায় সংঘর্ষ। ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের মামলা। এবং এশিয়ান কাপ বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ সিঙ্গাপুর। জয় দিয়ে ভক্তদের আনন্দে ভাসাতে চান জামাল ভুঁইয়ারা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরকালে 13 জুন তার সঙ্গে লন্ডনে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নির্বাচনের রোডম্যাপ ও সংস্কার সহ আলোচনা হতে পারে বিভিন্ন বিষয়ে। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। 4 দিনের সরকারি সফরে সোমবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 7:30টায় তাকে বহনকারী বিমান ঢাকা ত্যাগ করে। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন হাজিরা সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট, চলবে 10 জুলাই পর্যন্ত। মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তাওয়াফ শেষে মিনায় ফিরছেন হাজিরা। ফেরার পথে অনেকে পথ হারিয়ে আশ্রয় নেন মক্কার হজ মিশনে। বাংলাদেশ থেকে এবছর 87,157 জন হজ পালন করেছেন। এর মধ্যে 19 জন হজযাত্রী মৃত্যুবরণ করেন। এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 188 বাংলাদেশি। এছাড়া 19 জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এবার হজ অনুষ্ঠিত হয় 5 জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল 29 এপ্রিল, আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ছিল 31 মে। রাতে রাজধানীর সড়কে বিশেষ তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স খতিয়ে দেখা হয়। এ সময় হেলমেট না থাকা ও মদ্যপ অবস্থায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গভীর রাতে সড়ক পথে যৌথ বাহিনীর তল্লাশি কার্যক্রম। গত রাতে রাজধানীর রামপুরা টিভি ভবনের সামনে চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রাইভেট কার, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে যৌথ বাহিনী। যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট না থাকায় এ সময় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। মদ্যপ অবস্থায় আটক করা হয় একজনকে। যৌথ বাহিনীর এমন নিরাপত্তা কার্যক্রমে খুশি সাধারণ মানুষ। জিজ্ঞেস করছে মানে কাগজপত্র ঠিক আছে কিনা, এগুলো জিজ্ঞেস করছে। কাগজপত্র রেকর্ড হলে কোনো সমস্যা নেই। নিরাপত্তার ক্ষেত্রে এ ধরনের অভিযান, এ ধরনের চেকপোস্ট দরকার আছে বাংলাদেশে। জনকল্যাণে করতেছে সেটা দ্যাটস ওকে। আমরাও ইনসিকিউর ফিল করতেছি। সারা বাংলাদেশের মানুষ এখন খুব আইন শৃঙ্খলা নিয়ে খুব বাজে অবস্থায় আছে। চলমান চুরি ছিনতাই রোধে এ অভিযান চলমান থাকবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। কারো মাথা হেলমেট নাই, যে কারো গাড়ি কাগজপত্র ঠিক নাই, ওটার জন্য 16টা মামলা রুজু হয়েছে এবং একজন
মদ্যপান অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তাদেরকে তারা আটক করছে। আটক করার পরে পুলিশের কাছে সোপর্দ করছে এবং আমরা পরবর্তী থানায় নিয়ে যাব এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং ঢাকা শহরের মানুষের যানবাহনের নিরাপত্তা দিতে আমরা আপ্রান্ত চেষ্টা করে যাচ্ছি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ভয়ঙ্কর মাদক হেরোইনকে পাউডার আর গাঁজাকে ফুল পাতা বানিয়ে ভুয়া রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহার বিরুদ্ধে। আওয়ামী লীগের দোসর খ্যাত এই কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে বদলি, নিয়োগ, টেন্ডার বাণিজ্য, মাদকের স্পট থেকে মাসহারা আদায় সহ নানা অভিযোগ। তার বিরুদ্ধে রয়েছে ছাত্র হত্যার মামলাও। এত কিছুর পরেও দায়িত্বে বহাল দুলাল কৃষ্ণ। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন ফাহিম ইউসুফ। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা দুলাল কৃষ্ণ সাহা, তার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন অভিযানে ধরা পড়া মাদকের রাসায়নিক পরীক্ষা করে আসামি পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হেরোইনকে পাউডার আর গাঁজাকে ফুলপাতা বানিয়ে প্রতিবেদন দেওয়ার হোতা তিনি। রাজশাহীর গোদাগাড়িতে পুলিশের অভিযানে জব্দ হওয়া 5 কেজি হেরোইন ও চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ অভিযানে 2 কোটি টাকার হেরোইনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অসম্পূর্ণ প্রতিবেদন দেন ডক্টর দুলাল কৃষ্ণ সাহা। এভাবে দেশের বিভিন্ন জায়গায় মাদকের বড় চালান নিয়ে ভুল ও অসম্পূর্ণ প্রতিবেদন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতির পরিচয়ে মাদকদ্রব্য অধিদপ্তরে বদলি, নিয়োগ, টেন্ডার, মাদকের স্পট থেকে মাসোয়ারা আদায়ের পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন দুলাল কৃষ্ণ সাহা। তার বিরুদ্ধে রয়েছে যাত্রাবাড়ি থানায় ছাত্র হত্যার মামলাও। এত কিছুর পরও ঢাকার কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে বহাল তবিয়তে আছেন দুলাল কৃষ্ণ। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার তার কর্মস্থলে গেলেও উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন তিনি। স্যারের দায়িত্বে যিনি আছেন, আমি ওনাকে বলেছি যে নিচে সাংবাদিক আসছে, আপনারা একটু দেখেন স্যার আছে কিনা। তারপরে আমি রিপোর্ট লিখতে চলে গেছি। দুলাল কৃষ্ণের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার বিষয়টি স্বীকার করে মাদকদ্রব্য অধিদপ্তরের মুখপাত্র জানান, বিভাগীয় তদন্ত শেষে নেওয়া হবে ব্যবস্থা। এই ব্যাপারে মহাপরিচালক মহোদয়ের নির্দেশে যেহেতু তদন্ত চলমান পর্যায়ে আছে, নির্দিষ্টভাবে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে এই ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বাড়ায় পার্শ্ববর্তী ভারত সহ কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া না যেতে সতর্কতা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে এই সতর্ক বার্তা দেওয়া হয়। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডাক্তার হালিমুর রশিদের স্বাক্ষরে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে করোনার ঝুঁকি মোকাবেলায় দেশের সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতেও বলা হয়েছে। গত বৃহস্পতিবার দেশে করোনায় 1 জনের মৃত্যু হয়। সবশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও 5 জনের। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর 1:30টার দিকে কলাতলি পয়েন্টে ঘটনা ঘটে। এ নিয়ে গত 2 দিনে সাগরে 4 জনের মৃত্যু হলো। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদ আক্তার। কক্সবাজারের সাগরে গোসলে নেমে পর্যটক বাবা ছেলে মৃত্যু হয়েছে। এ নিয়ে 2 দিনে 4 জনের মৃত্যু হলো। সোমবার দুপুর 1:30টার দিকে কক্সবাজার সৈকতের কলাতলি পয়েন্ট সাগরে এই ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি। মৃতরা হলেন রাজশাহী সদরের শাহিনুর রহমান ও তার ছেলে মোহাম্মদ সিফাত। স্থানীয়দের বরাতে নাফিস ইন্তেসার নাফি বলেন, সকালে রাজশাহী থেকে শাহিনুর রহমান স্ত্রী ও 2 ছেলেকে সঙ্গে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তারা কক্সবাজার পৌঁছে কলাতলি এলাকার হোটেল সি ক্রাউনে ওঠেন। পরে দুপুরের দিকে তারা সাগরে গোসলে নামেন। এক পর্যায়ে বাবা ও এক ছেলে স্রোতের টানে ভেসে যেতে দেখে লাইফগার্ড কর্মীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলার সদর হাসপাতালে নিয়ে আসেন। এমন সময় কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। সি সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী মোহাম্মদ শুকুর বলেন, ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে লাইফগার্ড কর্মীরা উদ্ধারে নামেন। প্রথমে বাবাকে উদ্ধার করা হয়, পরে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এমন সময় তারা রক্তবমি করছিলেন। মৃতদেহ 2টি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি।
এর আগে রোববার বিকালে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে চট্টগ্রাম শহরের ডিসি রোডের বাসিন্দা রাজীব আহমদ নামের এক পর্যটক নিখোঁজ হন। পরে ৮ ঘণ্টা পর মধ্যরাতে সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর পাশ এলাকায় তার মৃতদেহ ভেসে আসে। এছাড়া একই দিনে সৈকতের শৈবাল পয়েন্টে জাল নিয়ে শখের বশে মাছ ধরতে নেমে নিখোঁজ হন কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরু নামের এক ব্যক্তি। সোমবার সকালে বাঘখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরার টেক পয়েন্ট সাগরে তার মৃতদেহ ভেসে আসে। পরে লাইফগার্ড কর্মীরা মৃতদেহটি উদ্ধার করেছে। সঞ্জিদ আক্তার, দেশ টিভি। মৌলভীবাজারে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে বাবা মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে জেলার জুড়ি উপজেলার হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যান বাবুল আহমেদ। মেয়ে হালিমাকে সাঁতার শেখাতে নামেন পুকুরে, কিন্তু হঠাৎ পা পিছলে মেয়ে পানিতে তলিয়ে যায়। উদ্ধার করতে গিয়ে ডুবে যান বাবা নিজেও। পরে স্বজনরা দুজনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় বাবা বাবুল আহমেদের বয়স ছিল ৬০ আর মেয়ের ১৮। মেয়ে হালিমা ঢাকার বেকারুন্নেসা নুন অ্যান্ড স্কুল কলেজের শিক্ষার্থী। ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় তার অংশগ্রহণের কথা ছিল। এ দুর্ঘটনায় পরিবারে বইছে শোকের মাতম। দেখছেন সংবাদ সকাল। ভরা মৌসুমেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মিলছে না ইলিশ। এতে বিপাকে জেলেরা। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, জেলেদের জীবনের প্রভাব কি পড়ছে এবং ইলিশ না পাওয়ার কি কারণ বলছেন বিশেষজ্ঞরা, আমাদেরকে জানাবেন। তো যেমনটি বলছিলেন, আসলে এই মৌসুমে আমরা দেখেছি বিগত দিনগুলোতে কিন্তু ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তো জেলেদের জালে, কিন্তু এই মৌসুমে আসলে বলা যায়, অর্থাৎ বিগত মৌসুমে যেমনই দেখেছি যে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তো, কিন্তু এই মৌসুমে কিন্তু ইলিশের প্রাপ্যতা খুবই কম। তো আসলে আমরা জেলেদের সাথে কথা বলেছি, আড়তদারদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে আসলে একই সাথে মৎস্য বিভাগও বলছিলেন আমাদেরকে যে নিষিদ্ধ জালের ব্যবহার এবং নদীতে ডুবোচরে থাকার কারণে মাছ যে সমুদ্র থেকে যে নদীতে ছুটে আসার কথা সেটি বাধাগ্রস্ত হচ্ছে, যে কারণে মেঘনা নদী তেঁতুলিয়া নদীতে কিন্তু ইলিশের প্রাপ্যতা অনেকটাই কম, আমরা এমনটি জেনেছি। এবং এই কারণে কিন্তু বলা যায় জেলে এবং মৎস্যজীবী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা সংকটে পড়েছেন। আমরা একটু সংক্ষেপে মৎস্যজীবীদের সাথে কথা বলবো, জানতে চাইবো আপনারা কেন মনে করছেন ইলিশ কেন কম বলে আপনার ধারণা? ইলিশ কম বলে আমাদের আসলে একটা ধারণা হচ্ছে এই সময়টা ইলিশের মৌসুম, কিন্তু ইলিশ আমরা এখন পাচ্ছি না, জেলেরাও পাচ্ছে না, আমরাও বিক্রি করতে পারছি না। এটা মূলত আমরা কারণ মনে করি জানে যে পানির চাপ কম থাকা এবং ডুবোচর। আরেকটা বিষয় হচ্ছে যে সাধারণ জেলেদেরকে বাদ দিয়ে আপনার ওই যে যারা ফাঁদ ব্যবহার করে চরগেরা, এগুলা অনেক ইলিশ নষ্ট করে। ধন্যবাদ। যেমনটি শুনছিলাম যে আসলে এরা মৎস্যজীবীরা বলছিলেন যে মানে তারাই আসলে এই যে মাছের যে পাওয়া যাচ্ছে কম, তারাই অনেকটাই দায়ী। কারণ হচ্ছে এই জেলেরাই নিষিদ্ধ জাল ব্যবহার করছে, বিভিন্ন ফাঁদ পেতে ছোট ছোট মাছ শিকার করছে। এ কারণে কিন্তু ইলিশের যে ভরা মৌসুম সে কারণে কিন্তু ইলিশ পাওয়া যাচ্ছে না। একই সাথে আমরা জেনেছি মৎস্য বিশেষজ্ঞরা বলছিলেন যে আসলে জলবায়ু পরিবর্তনের কারণে মাছের যে মৌসুম সেটিও কিন্তু আসলে পরিবর্তন হয়েছে, যে কারণে আসলে যে সময়টা ইলিশ পাওয়ার কথা সে সময়টা ইলিশ পাচ্ছে না। একই সাথে নদীর যে গতিপথ পরিবর্তন হয়েছে, নানান কারণে আসলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে মৎস্য বিভাগ থেকে আশার বাণী শোনা হয়েছে, তারা বলছিলেন যে এই যে পূর্ণিমার জো আসছে এবং একই সাথে বৃষ্টিপাতের যদি পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে জেলেদের জালে কিন্তু মাছ ধরা পড়বে, এমনটি কিন্তু আশা করছে। এবং তাদের যে 1,85,000 মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা সেটিও অর্জিত হবে বলে মৎস্য বিভাগ থেকে বলা হয়েছে। তো এ ছিল আমার কাছে যে ভরা মৌসুমে মেঘনা তেঁতুলিয়া নদীতে যে ইলিশের সংকট চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। তো আপনাকে ধন্যবাদ ছোটন। দর্শক, ভরা মৌসুমে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মিলছে না ইলিশ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা। বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন। একদিনেই 250 মিটার অংশ ধসে পড়েছে। আতঙ্কে বাসস্থান সরাচ্ছেন স্থানীয়রা। হুমকির মুখে শতাধিক ঘরবাড়ি, রাস্তাঘাট ও হাটবাজার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং চলছে। প্রশাসন বলছে
পূর্ব সতর্কতায় ঘরবাড়ি সরানোর পরিবারগুলোকে দেওয়া হবে সহায়তা। সাইফুল ইসলাম আকাশের তথ্য ছবিতে জানাচ্ছেন আপন আপু। সারা দেশে যখন ঈদ আনন্দ, তখন শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাটে দেলোয়ার হোসেন মাতবরের ঘরে নেমে এসেছে চরম উৎকণ্ঠা। নাতনিকে সঙ্গে নিয়ে ছুটছেন ঘরবাড়ি আর গবাদি পশু রক্ষায়। পদ্মার আগ্রাসী ভাঙনে চোখের সামনে ভেঙে পড়েছে সাজানো সংসার। ঘর দুয়ার সরাইতেছি, কিন্তু আমরা ঈদের নামাজটা পর্যন্ত পড়তে পারি নাই। আমাকে সরকার একটু দেখবো, সরকার আমাকে একটু সাহায্য করে নেই, আমরা খুব অসহায় আছি। শুধু দেলোয়ার নয়, নদী ভাঙনের এমন দশায় আতঙ্কে দিনাতিপাত করছে ওই এলাকার অন্তত শতাধিক মানুষ। গতবারের ধসে পড়া বাঁধের 100 মিটার মেরামত করা অংশ সহ নতুন করে ভাঙনে নদী গর্ভে চলে গিয়েছে আরও 250 মিটার। অভিযোগ আছে অবৈধ ড্রেজার চালানোয় নদীর গতিপথ পরিবর্তন হয়ে ভাঙন দেখা দিয়েছে। আর বাঁধটি ভেঙে গেলে পদ্মায় বিলীন হবে হাট বাজার সহ বিস্তীর্ণ অঞ্চল। এই যে নদীতে ভাঙতে নাকছে, আমরা ঈদের সময় সূর্য একটু রান্দা খাম, হ্যাঁ আমরা কেউ ভিতরে যাইতে পারি না, কেউ আমাকে খাইতে পারে না। আমি ইসলাম আমার আত্মীয় বাড়ি বেড়াবার জন্য, এখন আইসা দেখি যে নদী বিলীন হয়ে যেতেছে। আমি ঘর দুয়ার ভেঙে ছুটা অন্য জায়গায় একটা স্থান করার চিন্তা ভাবনা করছি। অবৈধভাবে পদ্মার এপার থেকে প্রচুর পরিমাণে বাড়ি উত্তোলন করতেছে অবৈধভাবে, প্রশাসন কোনো নজর দেয় না এদিকে। এদিকে আমাদের পদ্মা সেতু বেড়িবাঁধ প্রচুর পরিমাণে ভাগতেছে, এদিকে ঘরবাড়ি নিয়ে আমাদের এদিকে মানুষজন অসহায়। এদিকে ধসে পড়া বাঁধ এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত বাঁধটির ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। নদী স্রোত এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে মূলত এই জায়গার ভাঙন। প্রাথমিক পর্যায়ে কাজটা শুরু করেছি। এটা এই জিও ব্যাগ স্যান্ড ফিলিং যে বালুভর্তি যে জিও ব্যাগ, এই জিও ব্যাগ দিয়েই আমরা হইতেছে এটা প্রতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। ইতোমধ্যে যারা সতর্কতাবশত ঘরবাড়ি সরিয়েছেন তাদের সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা ভাঙনের কারণে পূর্ব সতর্কতামূলক হিসেবে তাদের ঘরবাড়ি সরিয়ে নিয়েছে, তাদেরকে টিন এবং আনুষঙ্গিক সাহায্য, আর্থিক সাহায্য করার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে প্রশাসনের তরফ থেকে। পদ্মা সেতু রক্ষা প্রকল্পের 2 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধটির বিষয়ে আগেই সতর্ক করেছিল পানি উন্নয়ন বোর্ড। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারী অধিকার নিয়ে প্রবন্ধ লিখে বিপাকে কলেজ শিক্ষক নাদিরা ইয়াসমিন। হেফাজত ইসলামের দাবির মুখে নরসিংদী সরকারি কলেজ থেকে ওএসডি করে বদলি করা হয়েছে সাতক্ষীরা সরকারি কলেজে। সেখানেও বাধার মুখে করতে পারেননি যোগদান। তাকে টাঙ্গাইলে বদলি করা হয়, সেখানেও যোগদান করতে পারছেন না নাদিরা। এমন পরিস্থিতিতে বড় বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। সহকর্মী আকরাম হোসেনের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। গেল মাসে নারী অধিকার নিয়ে একটি ম্যাগাজিনে প্রবন্ধ লেখেন নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন। ওই লেখার পর শিক্ষার্থীদের একাংশ ও হেফাজতে ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে শাস্তির দাবিতে ক্যাম্পেইন শুরু করে। হেফাজতে ইসলামের 48 ঘন্টার আলটিমেটামের পর প্রথমে নাদিরা ইয়াসমিনকে ওএসডি ও পরে বদলি করা হয় সাতক্ষীরা সরকারি কলেজে, কিন্তু সেখানেও বাধার মুখে পড়েন। একটি গোষ্ঠীর তোপের মুখে যোগদান করতে পারেননি নাদিরা। পরে তাকে টাঙ্গাইলের সাদত সরকারি কলেজে বদলি করা হলে সেখানেও একই ঘটনা ঘটে। এরই মধ্যে দেশের 147 জন বিশিষ্ট নাগরিক বিবৃতিতে এমন ঘটনার নিন্দা জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও। নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীদের দাবি নাদিরা ইয়াসমিনকে স্বপদে বহাল রাখার, চাকরিচ্যুতির দাবিও তুলেছেন কেউ কেউ। আমরা চাই যে ম্যাম এই নরসিংদী সরকারি কলেজে থাকুক, ওনাকে বদলির যে এটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ একপাক্ষিক। সান্ধ্য আইন বাতিলের যে প্রস্তাবটা উপস্থাপন করা হয়েছে, মানে এটা শুধু ওনার মানে নাদিরা ইয়াসমিন ম্যামের একার না, এটা আমাদের সবার দাবি। ওনার এই প্রচার প্রচারণাটা যেন না ছড়ায়, সে কারণে আমরা ওনার শুধু বদলি নয়, ওনাকে বহিষ্কার চাই। আমরা চাই ওনাকে মানে চাকরি থেকে বহিষ্কার করা হোক, কারণ উনি এখানে যে কর্মকাণ্ড চালিয়েছেন উনি সেখানে গিয়ে একই কর্মকাণ্ড চালাবেন। শিক্ষার্থীদের চাওয়াকে গুরুত্ব দিচ্ছেন হেফাজতে ইসলামের নেতারা, আর জামাতের নেতারা বলছেন এই ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। নরসিংদী সরকারি কলেজের যে মানববন্ধন কর্মসূচি হয়েছে, স্মারকলিপি প্রদান করা হয়েছে, এটাতে একাত্মতা পোষণ করে। আমাদের ইসলামের পক্ষ থেকে এই ব্যাপারে আমরা কোনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচি আমরা দেই নাই। তো উনি যেটা বলছেন এখানে জামাত জড়িত, এটা ওনার ব্যক্তিগত কথা, যার সাথে বাস্তবের কোনো মিল নেই।
নারী অধিকারকে যেন ধর্মের সঙ্গে সাংঘর্ষিক করে তোলা না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান নাদিরার। নারী অধিকারটাকে যেন ধর্মের সাথে সাংঘর্ষিক জায়গা থেকে না দেখা, নারী অধিকার এবং ধর্মের যে বোঝাপড়া চর্চা এটা একদম সমান্তরালে চলতে পারে। নাদিরা ইয়াসমিনের বদলির আদেশ প্রত্যাহার করে নারী অধিকার নিশ্চিতে সরকারকে কাজ করার আহ্বান মানবাধিকার কর্মীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে 700 মেরিন সেনা মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আরও 2000 ন্যাশনাল গার্ড মোতায়েনের কথা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এর তীব্র নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর সহ লস অ্যাঞ্জেলেসের মেয়র। সেই সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে ক্যালিফোর্নিয়া। আরবিদ আফসারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে অভিবাসী বিরোধী অভিযানের জেরে বিক্ষোভকারীদের সঙ্গে সোমবার তুমুল সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা বাহিনীর। পরিস্থিতি সামাল দিতে ছোড়া হয় রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং ফ্ল্যাশব্যাং। প্রাণ বাঁচাতে দিকবিদিক ছোটাছুটি করতে দেখা যায় বিক্ষোভকারীদের। রাস্তায় নামানো হয় ভারী সাজোয়াজান। এতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। টানা 4 দিন ধরে নির্বিচারে অভিবাসীদের গ্রেপ্তারের কারণে উত্তাল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। 2000 ন্যাশনাল গার্ড রাস্তায় নামার পর সোমবার শহরে মোতায়েন করা হয়েছে 700 মেরিন সেনা। বিক্ষোভ ঠেকানোর পাশাপাশি অন্যান্য বাহিনীকে সহায়তা করতে কাজ করবে তারা। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হবার আশঙ্কা করছেন অনেকেই। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে 2000 ন্যাশনাল গার্ড রাস্তায় সরব থাকলেও আরও 2000 গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর তীব্র নিন্দা জানিয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর সহ লস অ্যাঞ্জেলেসের মেয়র। এসব ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ, যেখানে ন্যাশনাল গার্ড মোতায়েনকে অসাংবিধানিক ঘোষণার আবেদন জানানো হয়। এদিকে লস অ্যাঞ্জেলেসের রাস্তায় হাতে স্লোগান ও মুখে প্রতিবাদী কণ্ঠ নিয়ে উপস্থিত শত শত মানুষ। ট্রাম্পের নিষ্ঠুর আচরণে অভিবাসীদের পাশাপাশি যোগ দিয়েছে মার্কিনিরাও। আমেরিকার মাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে উড়াচ্ছে মেক্সিকোর পতাকা। ফ্রি দেম অল ধ্বনিতে জানান দিচ্ছে শত শত গ্রেপ্তারকৃত অভিবাসীদের মুক্তির দাবি। আমরা ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। আমরা এখানে আছি, আমরা এখানেই থাকব। সবাই একতাবদ্ধ হয়ে এ পরিস্থিতি মোকাবেলা করব। ট্রাম্পের উপর আমরা অনেক ক্ষুব্ধ হয়ে আছি। নির্বিচারে সবাইকে গ্রেফতার করে অনেক পরিবার ধ্বংস করেছেন। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ পথ বেছে নেওয়ার কথা বললেও ট্রাম্প হাজার হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন করে পরিস্থিতি উস্কে দিয়েছে মনে করছেন বিশ্লেষকরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে একটি সুড়ঙ্গতে অভিযান চালিয়েছে ইসরায়েল। অভিযানে হামাস প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহ উদ্ধারের কথা জানায় দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দাবি জানায় মরণাস্ত্র, বৈদেশিক মুদ্রা সহ বেশ কিছু গোপন নথি জব্দের। এছাড়া দক্ষিণাঞ্চল থেকে হামাসকে নির্মূলের পর হাসপাতালটি উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা ইসরায়েলের। নীরব দাসের রিপোর্ট। গাজা উপত্যকার অভ্যন্তরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বাদ যাচ্ছে না বেসামরিক স্থাপনা, হাসপাতালও। রোববার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস জুড়ে চলে অভিযান। সে সময় দখলদার ইসরায়েলি হামলায় বন্ধ হয়ে যাওয়া ইউরোপিয়ান হাসপাতালের জরুরি বিভাগের ঠিক নিচে একটি সুড়ঙ্গের সন্ধান মেলে বলে জানান সেনারা। তাদের দাবি, সাধারণ মানুষদের ঢাল বানিয়ে এখান থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল হামাস। সুড়ঙ্গে অভিযান চলাকালে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহ শনাক্ত করার দাবি জানায় ইসরায়েল। আরেকটি কক্ষে হামাসের শীর্ষ নেতা ও রাফা ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ শাবানার মরদেহ পাওয়া যায় বলে দাবি দখলদারদের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমান্ডার শাবানাই উপত্যকা জুড়ে সুড়ঙ্গ তৈরির মাস্টার মাইন্ড বলে অভিযোগ ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিনের। হাসপাতালের নিচে সুড়ঙ্গটিতে আমরা অনেকগুলো কক্ষের সন্ধান পেয়েছি। অভিযান চালিয়ে বৈদেশিক অর্থ, মারণাস্ত্র সহ বেশ কিছু গোপন নথি জব্দ করেছি। সিনওয়ার সহ হামাসের আরো নেতাদের মরদেহ পেয়েছি আমরা।
হামাসের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হওয়া সম্ভব নয়। তাদের নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য। এছাড়া দক্ষিণাঞ্চল থেকে হামাসের উচ্ছেদ নিশ্চিত শেষে ইউরোপিয়ান হাসপাতালটি পুনরায় সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণাও দেয় ইসরায়েল। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী 11 জুন আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান। পিটিআই এর প্রধান নেতা গওহর আলী খান জানান, ওই দিন ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির দণ্ড বাতিলের আপিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। গওহর আলী খান সংবাদ মাধ্যম ARY নিউজ জানিয়েছে, অন্যান্য বিরোধী দলের সঙ্গে একটি আন্দোলন শুরু করবেন তারা, যেটি নেতৃত্ব দেবেন ইমরান খান নিজে। দেখছেন সংবাদ সকাল।